আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীরা, তোমাদের 2026 সালে যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো, আজকের এই ক্লাসে বিজ্ঞান প্রথম অধ্যায় থেকে আমরা 50টি বহুনির্বাচনী প্রশ্নের সমাধান দেখাবো এবং এই 50টি বহুনির্বাচনী প্রশ্ন করলে প্রথম অধ্যায় থেকে বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন তোমরা সমাধানটা করতে পারবে। প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটা হচ্ছে সুন্দরবনের মাটিতে লবণাক্ততা বেশি থাকায় উদ্ভিদের কোন বিশেষ অভিযোজন দেখা যায়। তো তোমরা এখানে অপশন দেখতে পাচ্ছ, অপশন এ তে রয়েছে শ্বাসমূল তৈরি হওয়া, পাতা জড়িয়ে ফেলা, কাণ্ডে পানি সঞ্চয়, কাটা তৈরি হওয়া। এটা উত্তর হবে শ্বাসমূল তৈরি হওয়া। সুন্দরবনের মাটিতে লবণাক্ততা থাকার কারণে শ্বাসমূল তৈরি হয়। তো আমরা অ্যান্সারটা দেখে নিই, শ্বাসমূল তৈরি হওয়া। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে তাকে কি বলা হয়? তাকে জীবের আবাসস্থল বলা হয়। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ কোন পরিবেশে বসবাস করে? তো আমরা মানুষ সাধারণত স্থলজ পরিবেশে বসবাস করে, এছাড়াও বেশিরভাগ যে প্রাণীগুলো রয়েছে সেগুলো স্থলজের ভিতরেই থাকে, জলজ পরিবেশে কম পরিমাণে থাকে, মেরু অঞ্চল, মরুজ অঞ্চল। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? স্থলজ পরিবেশ হবে, অর্থাৎ বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমাদের রয়েছে, নিচের কোনটি স্থলজ উদ্ভিদ? নিম গাছ, শাপলা, কচুরিপানা, টোপাপানা। শাপলা, কচুরিপানা, টোপাপানা এই তিনটা তোমার জলজ উদ্ভিদ, যার কারণে এখানে বলছে স্থলজ উদ্ভিদের কথা। আমাদের অ্যান্সারটা হবে কোনটা? নিম গাছ হবে অ্যান্সারটা। পরবর্তী প্রশ্নে যাই, স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে কোন ধরনের উদ্ভিদ জন্মে? ক্যাকটাস ও খেজুর। এটা দেখো, এটা মরুভূমিতে জন্মে। আম ও জাম, যেটা সাধারণত আমাদের দেশে পাওয়া যায়, এছাড়া অন্যান্য দেশেও এটা জন্মে। তো এটা স্যাঁতসেঁতে বা ভেজা স্থানে জন্মে না। সুন্দরী ও কেওড়া, যেটা সুন্দরবনে পাওয়া যায়। তো এখানে তাহলে আমাদের উত্তরটা কি আসবে? এই তিনটা যেহেতু হচ্ছে না, আমাদের ক নম্বরটা হবে অ্যান্সার। মস ও ফান স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে। পরবর্তী প্রশ্নটা রয়েছে, বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থানে জন্মায় কোনটি? বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থানে জন্মায় তৃণ উদ্ভিদ, অর্থাৎ ছোট ছোট যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো। পরবর্তী প্রশ্ন রয়েছে, বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নেয় নিচের কোনটি? এটার অ্যান্সার হবে অর্কিড। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মালে সেখানে কি সৃষ্টি হয়? মনে করো যে প্রাকৃতিকভাবে অনেক উদ্ভিদ এক জায়গায় জন্মেছে, তাহলে সেখানে একটা বন অঞ্চল সৃষ্টি হবে। তো এখানে দেখো মরুভূমির সৃষ্টি হবে না, কারণ মরুভূমিতে কি অনেক রোদ্দুর, সূর্যের তাপ, এছাড়া বালু থাকে। এখানে তো আর উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মাতে পারবে না। তৃণভূমিটাও হবে না, আমাদের এখানে বনটা হবে। তো আমরা অ্যান্সারটা দেখি, বন। পরবর্তী প্রশ্ন দেখি, মেহগনি সুন্দরী কোন স্থলের আবাসস্থলের উদ্ভিদ? মেহগনি সুন্দরী বনজ আবাসস্থলের উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, ব্যাঙ উভচর প্রাণী কারণ কি? ব্যাঙ উভচর প্রাণীর কারণ ব্যাঙ স্থলে ও জলে উভয় জায়গায় থাকতে পারে। এই প্রশ্নটা তোমাদের ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য ক্ষেত্রে আসতে পারে। ব্যাঙ উভচর প্রাণী কেন? এর কারণটা ব্যাঙ স্থলেও থাকে, জলেও থাকে। ব্যাঙ যখন ছোট ছোট থাকে তখন কিন্তু এদের জলে পাওয়া যায়, আর যখন একটু বড় হয়ে যায় তখন এরা ডাঙায় থাকে, অর্থাৎ স্থলে চলে আসে, অর্থাৎ দুই জায়গায় এরা বসবাস করে। তাহলে অ্যান্সারটা কি হবে? স্থল ও জলে উভয় স্থানে বাস করে। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, সুমন প্রাকৃতিক পরিবেশে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চায়, এক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দেবে? তো সুন্দরবনে সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পাই, সেই কারণে আমরা এখানে সুন্দরবনে যাওয়ার পরামর্শ দিব। তো অ্যান্সারটা হবে কি? সুন্দরবন। বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকলে সেই আবাসস্থলকে কি বলে? সেই আবাসস্থলকে তৃণভূমি বলা হয়। অর্থাৎ ঘাস জাতীয় ছোট ছোট যে উদ্ভিদ রয়েছে অনেক এলাকা জুড়ে যদি থাকে, সেক্ষেত্রে সেই আবাসস্থলকে তৃণভূমি বলা হয়। পরবর্তী প্রশ্ন মরুভূমি অঞ্চলের আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য কি? মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত অবশ্যই কম হবে, আর কি উচ্চ তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা বেশি থাকবে, অর্থাৎ এইটা হবে আমাদের অ্যান্সার। খেজুর ফণী মনসা কোন পরিবেশে জন্মে? খেজুর ফণী মনসা, খেজুর সাধারণত কোথায় জন্মে? মরুজ অঞ্চলে জন্মে। তো এটা উত্তর হবে কি? মরুজ অঞ্চল। পৃথিবীর কোন অঞ্চলে সবসময় বরফে ঢাকা থাকে?
ঢাকা থেকে হচ্ছে মেরু অঞ্চলে সবসময় বরফে ঢাকা ঢাকা থেকে যেখানে হচ্ছে ভাল্লুক পাওয়া যায়। তোমাদের পাঠ্য বইয়ে এই বিষয়ে আলোচনা করা আছে। তো অ্যান্সারটা কি হবে? মেরু অঞ্চল। শ্বেত ভাল্লুক, সিল ও পেঙ্গুইন কোন অঞ্চলে প্রাণী? এটা হচ্ছে শ্বেত ভাল্লুক কোথায় পাওয়া যায়? শ্বেত ভাল্লুক হচ্ছে মেরু অঞ্চলে পাওয়া যাবে এবং সিল পেঙ্গুইন যেগুলো মেরু অঞ্চলে পাওয়া যায়। পেঙ্গুইনটা তোমরা হচ্ছে টিভিতে বা হচ্ছে মোবাইলে দেখবে, ইউটিউবে সার্চ দিলে পাবা পেঙ্গুইন কোন স্থানে পাওয়া যায় বেশি। পেঙ্গুইন দেখতে কিন্তু খুবই সুন্দর একটা প্রাণী। তো এটার উত্তর আমাদের কি হবে? মেরু অঞ্চল হবে। পরবর্তীতে রয়েছে সারা বছর পানি থাকে এমন আবাসস্থলকে কি বলা হয়ে থাকে? সারা বছরই পানি জমে থাকে এমন আবাসস্থলকে হচ্ছে জলজ বলা হয়ে থাকে, জলজ আবাসস্থল। পরবর্তী প্রশ্নে আমাদের বলছে যে শাপলা, পদ্মা, কচুরিপানা কোন পরিবেশে জন্মানো উদ্ভিদ? শাপলা, পদ্মা, কচুরিপানা এগুলো হচ্ছে জলজ, অর্থাৎ এখানে দেখো স্বাদু পানির পরিবেশ। এখানে যে অপশনগুলো রয়েছে, লবণাক্ত পানির পরিবেশ অবশ্যই না, লবণাক্ত পানিতে হচ্ছে শাপলা জন্মায় না, মরুজ পরিবেশে তো জন্মাবেই না, বনজ পরিবেশে না। এটা হচ্ছে জলজ উদ্ভিদ, যার কারণে আমাদের হচ্ছে স্বাদু পানির পরিবেশ। এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলছে কি সমুদ্রের পানির প্রধান বৈশিষ্ট্য কি? সমুদ্রের পানিতে হচ্ছে লবণ বেশি থাকে, অর্থাৎ লবণাক্ত, এটা হবে এর প্রধান বৈশিষ্ট্য। ল্যামিনারিয়া ও সারগাসাম কোন পরিবেশে উদ্ভিদ? ল্যামিনারিয়া ও সারগাসাম হচ্ছে তোমার সামুদ্রিক একটা উদ্ভিদের নাম। এটার অ্যান্সার হবে হচ্ছে সামুদ্রিক। পরবর্তী প্রশ্ন রয়েছে সামুদ্রিক ঘাস নিচের কোনটি? সামুদ্রিক ঘাস নিচের কোনটি? ফান তো হবে না, মৎস্য হবে না, সামুদ্রিক শৈবাল এইটা হবে না। তো তোমাদের হচ্ছে হ্যালিডিউল যেটা রয়েছে এটা হবে সামুদ্রিক ঘাস। আমরা দেখি অ্যান্সারটা। তো দেখো এটা হচ্ছে আমাদের উত্তর। পরবর্তীতে রয়েছে বাংলাদেশের হাওর বাওর কি ধরনের আবাসস্থলের উদাহরণ? এটা হচ্ছে জলাভূমি বা জলজ আবাসস্থলের উদাহরণ। আমাদের এ অপশনটা হবে অ্যান্সার। যেসব নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে কিন্তু বাকি সময় শুষ্ক থাকে তাকে কি বলা হয়ে থাকে? নিচু এলাকায় বেশিরভাগ হচ্ছে জল থাকে আর কি বাকি সময় হচ্ছে শুষ্ক থাকে। তো এটার অ্যান্সার হবে জলাভূমি। আমরা পরবর্তী প্রশ্নে যাই। স্বাদু পানির জলাভূমি নিচের কোনটি? স্বাদু পানি, স্বাদু পানি হচ্ছে হাওর বাওর যেগুলো স্বাদু পানি। সুন্দরবন তো কোনো জলাভূমির ভিতর পড়ে না, এটা হচ্ছে বনাঞ্চলের ভিতর। বঙ্গোপসাগর হচ্ছে লবণাক্তর ভিতর। তো আমাদের হাকালুকি হাওর যেটা রয়েছে বাংলাদেশে, এটাকে হচ্ছে আমরা স্বাদু পানি জলাভূমি বলতে পারি। হাকালুকি হাওরটা হবে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে সুন্দরবন কি ধরনের জলাভূমির উদাহরণ? সুন্দরবন হচ্ছে সাধারণত লবণাক্ত পানি থাকে, যার কারণে আমরা এটাকে লবণাক্ত জলাভূমি, লবণাক্ত পানির জলাভূমি বলতে পারি। নির্দিষ্ট পরিবেশে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে হচ্ছে অভিযোজন বলা হয়। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। আমরা 27 নং প্রশ্নে দেখতে পাচ্ছি কচুরিপানার মধ্যবর্তী ফাঁপা অংশটিকে কি বলে? কচুরিপানার যে মধ্যবর্তী ফাঁপা অংশ থাকে সেটাকে হচ্ছে বায়ুকুঠরি বলা হয়ে থাকে। তো বায়ুকুঠরিটা হচ্ছে আমাদের অ্যান্সার। মুরগির পা শক্ত ও নখযুক্ত হওয়ায় মুরগি কি ধরনের কি সুবিধা পায়? অর্থাৎ পায়ে নখ থাকার কারণে সে কি করতে পারবে? মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারবে নিশ্চয়ই। পানিতে সাঁতার তো মুরগি কখনোই কাটবে না। দ্রুত দৌড়ানোর ক্ষেত্রে নখযুক্ত পা থাকা লাগে না। ওড়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের ডানার প্রয়োজন হয়। তো আমাদের অ্যান্সারটা হবে কি মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। জলজ উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য কোনটি? জলজ উদ্ভিদ হচ্ছে ফুল, ফুল থাকে কাঁটাযুক্ত, তারপরে কি পাতা পুরু বায়ুকুঠরি। তো জলজ উদ্ভিদে হচ্ছে বায়ুকুঠরি থাকে, ফুল সব জলজ উদ্ভিদে থাকে না। সেক্ষেত্রে হচ্ছে বায়ুকুঠরিটা হবে অ্যান্সার। কচুরিপানার কাণ্ডে থাকা বায়ুকুঠরির কাজ কি? এটার কাজ কি? এটা হচ্ছে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তো হাঁসের পায়ে আঙ্গুলগুলো পাতলা পর্দা দিয়ে জোড়া লাগানো থাকে কেন? এটার কারণ হচ্ছে সাঁতার কাটার জন্য। হাঁস কিন্তু খুব খুব সুন্দর সাঁতার কাটতে পারে। তো আমাদের অ্যান্সারটা হবে পানিতে সাঁতার কাটার জন্য হচ্ছে তোমার পাতলা পর্দা থাকে। তো এটা হচ্ছে অ্যান্সার। স্থলজ আবাসস্থলের মধ্যে প্রধান কোনটি? স্থলজ আবাসস্থলের মধ্যে প্রধান হচ্ছে বনজ পরিবেশ। শীতকালে কিছু উদ্ভিদ তাদের পাতা ঝরিয়ে ফেলে কেন? এটার কারণ হচ্ছে নতুন পাতা গজানোর জন্য নাকি দেহের অতিরিক্ত পানি বের না হতে দেওয়ার জন্য। তো আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা, দেহের অতিরিক্ত পানি বের না হতে দেওয়ার জন্য।
মরুভূমির উদ্ভিদের পাতা কাণ্ড রসালো এবং চ্যাপ্টা হয় কেন? এটার কারণ কি? মরুভূমির উদ্ভিদের পাতা কাণ্ড রসালো এবং চ্যাপ্টা হওয়ার কারণ হচ্ছে দেহে পানি জমা রাখার জন্য। কারণ মরুভূমিতে কিন্তু পানির পরিমাণ খুবই কম, বৃষ্টিপাত কম হয়। যার কারণে পাতা এবং কাণ্ডগুলো হচ্ছে রসালো হয়ে থাকে, চ্যাপ্টা হয়ে থাকে, এর ভিতরে যাতে পানি ধারণ করে রাখতে পারে। আমাদের পরবর্তী প্রশ্নে রয়েছে মরুভূমির কিছু উদ্ভিদের পাতা কাটা রূপান্তরিত হয় কেন? তো এটার কারণ কি? মরুভূমির কিছু উদ্ভিদের পাতা কাটায় রূপান্তরিত হয় কেন? কাটায় রূপান্তরিত হয় কেন? এটা বলছে। এটার কারণ হচ্ছে আত্মরক্ষার জন্য। কাঁটাযুক্ত থাকে অনেক প্রাণী, অনেক উদ্ভিদ রয়েছে কাঁটাযুক্ত মরুভূমিতে। এটার কারণ হচ্ছে আত্মরক্ষার জন্য। মরুজ পরিবেশে কোন প্রাণী শরীরের পানি ও খাদ্য সঞ্চয় করে রাখতে পারে? এটা হচ্ছে উট। মরুভূমিতে উট পাওয়া যায়। তো এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। স্থলজ পরিবেশে কোন অঞ্চলে বরফে ঢাকা থাকে? স্থলজ পরিবেশের তোমাদের হচ্ছে বরফে ঢাকা থাকে মেরু অঞ্চল, যেটা আমরা আগেও দেখেছি। নিচের কোনটি মরুভূমির উদ্ভিদ? মরুভূমির উদ্ভিদ কোনটি? বাবলা, খেজুর, তাল, কমলা। তো মরুভূমিতে কি পাওয়া যায় তোমরা নিশ্চয় জানো, খেজুর গাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে, যেটা আরব দেশ বলা হয় মরুভূমিকে। খেজুর পাওয়া যায়, খেজুর হচ্ছে আমাদের আনসার। পরবর্তীতে বলছে মেরু অঞ্চলের প্রাণীদের চামড়ার নিচে পুরু চর্বির স্থান থাকে কেন? এটার কারণ কি? দেহকে উষ্ণ রাখার জন্য হচ্ছে চর্বির স্তর থাকে। আমরা 40 নম্বর প্রশ্নে চলে আসছি। আর মাত্র 10টি এমসিকিউ রয়েছে। তোমরা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের হচ্ছে এই অধ্যায়টা নিয়ে আমাদের হচ্ছে এমসিকিউ এক্সাম নেওয়া হবে। যে বিষয়টা আমরা এই ক্লাসে পড়াচ্ছি, এই এমসিকিউ গুলো হচ্ছে আবার তোমরা এক্সাম দিতে পারবে। এক্সামের লিঙ্কটা আমি হচ্ছে আমাদের গ্রুপ খুলবো আলাদা একটা, সেই গ্রুপে দিয়ে রাখবো, এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। তো তোমরা আমাদের গ্রুপে জয়েন হতে পারো এবং এক্সাম দিতে পারো একদম ফ্রিতে। আজকের ক্লাসে যে বিষয়টা আমরা পড়াচ্ছি এই বিষয়টার উপরেই হচ্ছে 50টা এমসিকিউ একটা এক্সাম হবে 50 মিনিটের জন্য। তো তোমরা অনলাইনে এক্সামটা দিতে পারবে সবাই। তো দেখো আমরা পরবর্তী প্রশ্নে যাই। মেরু অঞ্চলের প্রাণীদের দেহের রং সাদা হয় কেন? এটার কারণ কি? মেরু অঞ্চলে হচ্ছে আত্মরক্ষার জন্য হচ্ছে দেহের রং সাদা হয়। জলজ উদ্ভিদের দেহ সাধারণত নরম হয় কেন? এটার কারণ হচ্ছে পানিতে ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য হচ্ছে জলজ উদ্ভিদের দেহ নরম হয়ে থাকে। মাছের পটকা বা বায়ুথলি মাছকে কিভাবে সাহায্য করে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে পানিতে বেঁচে থাকতে সাহায্য করে। মাছ কিসের সাহায্যে পানিতে দ্রুত অক্সিজেন গ্রহণ করে? এটা হচ্ছে ফুলকার সাহায্যে। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। ফুলকার সাহায্যে হচ্ছে মাছ অক্সিজেন গ্রহণ করে। জলমগ্ন অবস্থায় শ্বাস নেওয়ার জন্য জলাভূমির উদ্ভিদের কি থাকে? জলমগ্ন অবস্থায় শ্বাস নেওয়ার জন্য জলাভূমি উদ্ভিদে হচ্ছে শ্বাসমূল থাকে। মাছের দেহে পাখনা ও লেজ কি কাজ করে? মাছের দেহে পাখনা ও লেজ, পাখনা আর লেজ হচ্ছে সাধারণত সাঁতার কাটার জন্য মাছকে সাহায্য করে। শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? শ্বাসমূল পাওয়া যায় হচ্ছে সুন্দরী, তারপর কেওড়া, এইগুলো হচ্ছে শ্বাসমূল পাওয়া যায়। শ্বাসমূল কোন বনের উদ্ভিদের অন্য বৈশিষ্ট্য? শ্বাসমূল হচ্ছে তোমার সুন্দরবনের উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। সুন্দরবনের সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে কেন? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে শ্বাসকার্যের জন্য অক্সিজেন গ্রহণ করতে হয়। জলজ উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য কোনটি? জলজ উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে এদের বায়ুকুটরি থাকে। নিচের কোনটি স্থলজ উদ্ভিদের উদাহরণ? স্থলজ উদ্ভিদ হচ্ছে আম গাছ। বাকি যেগুলো রয়েছে শাপলা, কচুরিপানা, তারপর টোপাপানা, এগুলো হচ্ছে জলজ উদ্ভিদ। ও এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো এখানে টোটাল হচ্ছে আমরা 50টি বহুনির্বাচনী প্রশ্নের সমাধান করলাম। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে এবং পরবর্তী অধ্যায়গুলোর ক্লাস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা দেওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে নাও। আমরা প্রতি শুক্রবারে তোমাদের একটা সময়ের ভিতর এক্সামগুলো কভার করব এবং এক্সামগুলোর একটা রুটিন দিয়ে দেবো। এই টাইমের ভিতর হচ্ছে তোমরা এক্সামগুলো দিতে পারবে। গ্রুপে অবশ্যই আপডেট দেওয়া হবে, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে গ্রুপে জয়েন হয়ে নাও। তো এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।